তো বোruto উজুমাকি অনেক কঠিন একটা জার্নির মধ্যে দিয়ে কিন্তু গিয়েছে। নারুতো এবং হিনাতার ছেলে হিসাবে জন্ম নেওয়ার কারণে বোrutoর মধ্যে আগে থেকেই অনেক ট্যালেন্ট ছিল এবং প্রথম থেকেই তাকে একজন জিনিয়াস নিনজা হিসেবে বলা হতো। তো বোruto কি আসলে জিনিয়াস নিনজা? এমনকি সে তার একাডেমিতেও সে যে সবার থেকে স্ট্রং এবং সে একাধিকবার নেচার ট্রান্সফরমেশন করে সেটা প্রমাণও করেছে, যেটা কিন্তু সচরাচর কেউ করতে পারে না। বাট বোruto কিন্তু কোনো নেচার ট্রান্সফরমেশনের সাথে রিলেটেড না, বরং তার কানেকশনটা ছিল উসুৎসুকি ক্ল্যানের সাথে। তো কোনো না কোনোভাবে বোruto এই ক্ল্যানের সাথে রিলেটেড পাওয়ার নিয়ে জন্ম নিয়েছিল এবং এই কারণেই সে একটা সময় মোমোশিকি ভ্যাসেল হয়ে যায় এবং তার কাছে কার্মা আসার পর তার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং সে তার ফেথকে কনজিউম করতে না দিয়ে মোমোশিকির সাথে ফাইট করার ডিসিশন নেয় এবং তারপর থেকেই সে তার নিজের ফেথকে এড়িয়ে চলার জন্য এবং তার কাছের মানুষদের রক্ষা করার জন্য সে আরো স্ট্রং হতে থাকে। তো বোruto সিরিজের প্রথম পর্বের লাস্টের দিকে আমরা দেখেছিলাম বোruto তার কার্মার উপরে ভালোই কন্ট্রোল নিতে পেরেছিল এবং সে সেটা ইউজ করে যে কারোর বিরুদ্ধে ফাইটও করতে পারতো। এবং নারুটো যখন তার টেল বিস্টকে হারিয়ে ফেলে সেই সময়টা বিবেচনা করলে বোruto কিন্তু নারুটোকে শক্তির দিক দিয়ে মানে পাওয়ারের দিক দিয়ে ছাড়িয়ে গিয়েছিল, বাট সে কিন্তু তার শীর্ষে পৌঁছাতে পেরেছিল না এবং সেটার জন্যই তারপরে চলে আসে টাইম স্কিপ। তো তোমরা যারা বোruto মাঙ্গা রিডার আছো তারা অবশ্যই জানো বোruto এনিমির লাস্টের দিকে কাওয়াকি বোruto লাইফকে সুইচ করে দিয়েছিল, মানে কাওয়াকি বোrutoর জায়গায় চলে এসেছিল এবং বোrutoকে কাওয়াকির জায়গায় দিয়ে দিয়েছিল এবং এটা সে কিভাবে করেছিল? ইডার পাওয়ারের মাধ্যমে করেছিল এবং বোruto উজুমাকিকে ভিলেজের সবার কাছে সেভেন্থ হোকাগের খনি হিসাবেও তুলে ধরেছিল, যার কারণে তাকে তার ভিলেজ থেকে পালিয়ে যেতে হয় এবং তার নিজের মানে ওন ওয়ে খুঁজে বের করতে হয়। এবং সৌভাগ্যবশত সাসকে সারাদার কথাই বোrutoকে ফলো করে, যার ফলে বোruto এবং সাসকে দুইজনই কোনোয়া থেকে চলে যায় এবং বোruto সাসের কাছে ট্রেনিং নেয়, যাতে করে সে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য যথেষ্ট স্ট্রং হতে পারে। তারপরে বোrutoর মধ্যে 3 বছর পেরিয়ে যায় এবং এই 3 বছরের মধ্যে সাসকের কাছে ট্রেনিং নেওয়ার পরে বোruto কিন্তু আর এখন আগের বোruto নেই। তো এরপরে আমাদের সামনে আনা হয় বোruto টু ব্লু ভার্টেক্স। সো তোমরা যারা টু ব্লু ভার্টেক্স মাঙ্গাটা ফলো করো তারা অবশ্যই জানো বোruto এখন কি লেভেলের পাওয়ারফুল এবং সে তার পাওয়ারের মধ্যে কিছু পাওয়ার আমাদের কিন্তু দেখিয়ে দিয়েছে সে কি কি করতে পারে। তো সেগুলোই আজকে আমরা জানবো। তো আজকে আমরা জানবো বোruto টু ব্লু ভার্টেক্সে আমাদের কয়টা জুৎসু তাকে ইউজ করতে দেখানো হয়েছে। তো আমি হিসাব করে দেখলাম আমাদের এখন পর্যন্ত বোruto 6টা জুৎসু ইউজ করতে দেখানো হয়েছে, মানে 6টা টেকনিক ইউজ করতে দেখানো হয়েছে। তো সেগুলোর মধ্যে 6 নম্বরে আসে মোস্ট অফ সাসকেস টেকনিক। তো বোruto টু ব্লু ভার্টেক্সের চ্যাপ্টার 5 এ আমরা দেখতে পেয়েছিলাম যে সাসকে বোrutoর ট্যালেন্টকে অ্যাকনলেজ করতে পেরেছিল এবং সে এটাও বলেছিল যে সে বোrutoকে অলমোস্ট তার সব টেকনিকই শিখিয়ে দিয়েছে, শুধুমাত্র যেগুলো তার উত্তরাধিকার সূত্রে আসে মানে তার গোষ্ঠী থেকে আসে, যেমন শারিঙ্গান এবং ফায়ার স্টাইল, এগুলোর বাদে বাকি সবগুলোই তাকে শিখিয়ে দিয়েছে অলমোস্ট। এবং সাসকের কাছে আমরা সবাই জানি অনেকগুলো টেকনিকই আছে এবং সে ওয়ান অফ স্ট্রংগেস্ট নিনজা হিসেবে পরিচিত। সো যেহেতু বোruto তার জুৎসুগুলোকে ইনহেরিট করতে পেরেছে যার কারণে সেগুলোকে তাকে আরো স্ট্রং বানিয়ে তুলেছে এবং এটাও সত্যি যে কিছু জুৎসু বোruto শিখতে পারবে না বিকজ ডিফারেন্ট অফ দেয়ার এলিমেন্ট চাকরা, কারণ তাদের চাকরা এলিমেন্টটা সেম না। আমরা সবাই জানি সাসকে ওয়াটার স্টাইল এবং উইড স্টাইল ব্যবহার করতে পারে না, সো যার কারণে এই দুটি টেকনিক তাকে শেখাতে পারবে না, বাট তারা দুইজনেই কিন্তু লাইটিং স্টাইল ইউজ করতে পারে। তো বোruto লাইটিং স্টাইল কতটা ব্যবহার করতে পারে সেটা বিবেচনা করলে তার চিদরি শেখার সম্ভাবনা অনেক বেশি থাকছে এখানে, যেটা সাসকে কাকাশির কাছ থেকে শিখেছিল। এবং বোruto চিদরি শিখতে পেরেছে কিনা সেটা কিন্তু আমাদের এখনো দেখানো হয়নি বা কিছু বলা হয়নি এবং এই টেকনিকের কিন্তু অনেকগুলো ভেরিয়েশন আছে। তো বোrutoর ক্রিয়েটিভিটি যদি বিবেচনা করা যায় তাহলে সম্ভবত হতে পারে সে চিদরি শেখার পরে এটা নতুন কোনো ভার্সন ক্রিয়েট করেছে এবং সে এটা করতে পেরেছে কিনা সেটা আমরা সামনে গিয়ে জানতে পারবো। তারপরে নাম্বার 5 সর্ড স্টাইল, দ্য লেগেসি অফ হিজ মাস্টার সাসকে। তো বোrutoর ফাইটিং স্টাইল তার ভিলেজ থেকে চলে যাওয়ার আগে তার ফাদারের মতোই কিছুটা ছিল, মানে নারুটোর মতো ছিল, যেমন হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট এবং শ্যাডো ক্লন জুৎসু সে ইউজ করত। বাট যখন সে সাসকের সাথে 3 বছর ছিল তখন তার ফাইটিং স্টাইলের মধ্যে হিউজ একটা চেঞ্জ চলে আসে এবং বোruto একজন দক্ষ সর্টসম্যানও হয়ে ওঠে। তো আমরা দেখতে পেয়েছি সে সাসকের শটটা ইউজ করত, মানে সাসকের শটটা তার কাছে ছিল যখন থেকে সাসকে ট্রিতে কনভার্ট হয়ে গিয়েছিল এবং তার শর্ট স্টাইল দেখে মনে হয় একদম সাসকেরই মতো, মানে সাসকে যেভাবে শর্ট স্টাইল ইউজ করতো ঠিক সেভাবেও সে ইউজ করছে। যেখানে আমরা মাঙ্গাতে দেখতে পেয়েছি সে লাইটিং এর স্পিডে শর্ট ইউজ করে কোডের প্রোগ্রামস গুলোকে কেটে দিয়েছিল। সো বোrutoর মধ্যে পটেনশিয়াল আছে যেটা নারুটো ফ্র্যাঞ্চাইজের মধ্যে তাকে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল শর্টম্যান হিসেবেও ধরা যায়। এরপরে 4th নম্বরে আসেন বোruto ক্যান ফ্লাই। তো এই টেকনিকটি সে কিভাবে অ্যাচিভ করেছে সেটা বিষয়ে কোনো এক্সপ্লেনেশন দেওয়া হয়নি, তবে বোruto যে ফ্লাই করতে পারে এটা আমরা অনেকবারই দেখেছি
এবং যেটা আমরা ফার্স্ট দেখেছিলাম চ্যাপ্টার 6-এ মিৎসুকির সাথে যখন তার ফার্স্ট ফাইট হয়, সে মিৎসুকির অ্যাটাককে অ্যাভয়েড করে এবং সে আকাশে উড়ে যায়। তো আমরা এটা সবাই জানি যে শুধুমাত্র ওসোসি ক্ল্যানের মেম্বারদের কাছেই ফ্লাই করার অ্যাবিলিটি থাকে এবং কেউ কেউ তাদের ক্ল্যানের উত্তরাধিকার সূত্রেও এই অ্যাবিলিটিটা পেয়ে থাকে, যেমন ইডা। এবং নারুটোতে আমরা দেখেছিলাম মাদারা এবং ওবিটো যখন টেন্টেলস মোডে গিয়েছিল তখন কিন্তু তারা উঠতে পেরেছিল এবং উচিয়া ক্ল্যানের মেম্বাররা কিন্তু সুসানা ইউজ করে উঠতে পারে। তো যেহেতু মোমোশিকি বোর্ডের মধ্যে কার্মা ইমপ্ল্যান্ট করেছিল, তো যার কারণে বোর্ড একজন ওয়ান কাইন্ড অফ ওসোসুকি, তো বলা যেতে পারে যে এইটার কারণেই সে ফ্লাই করার অ্যাবিলিটিটা পেয়েছে। এরপরে আসে নাম্বার 3, যেটা হচ্ছে সেজ মোড। সো মাঙ্গাতে আমরা বোর্ডোকে সেজ মোড ইউজ করতে দেখেছি এবং সেটা করতে পেরেছে কারণ সে কাশিনকোজির থেকে ট্রেনিং নিয়েছে, যেটা তার ফাদার মানে নারুটোর গো টু ট্রান্সফরমেশন ছিল, মানে ওয়ান অফ দ্য মেইন একটা টেকনিক ছিল যেটা নারুটো মাউন্ট অফ মিয়োকুকোতে গিয়ে শিখেছিল, এমনকি যেখানে জিরায়াও শিখেছিল। তো যেহেতু কাশিনকোজি জিরায়ারই ক্লোন, যার কারণে সেই টেকনিকটি ইউজ করতে পারে। সো বোর্ডো যেহেতু তার কাছে ট্রেনিং করেছে, তো যার কারণে সেই সেনজুৎসুটা বোর্ডোকেও শিখিয়ে দিয়েছে। তো সেজ মোডটা বেসিক্যালি কাজ করে নেচারের কাছ থেকে চাকরা টেনে নিয়ে। তো তোমরা যদি সেজ মোড বিষয়ে ডিটেলসে জানতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারো, আমি এখানে ডিটেলসে এক্সপ্লেন করে রেখেছি। এবং এই সেনজুৎসু নারুটোকে কিন্তু অনেক হেল্প করেছিল এবং এই সেনজুৎসু শেখার কারণে নারুটো কিন্তু অনেক বড় বড় এবং স্ট্রংগেস্ট এনিমিগুলোকে ডিফিট করতে পেরেছিল। এছাড়াও বোর্ডোর কাছে কিন্তু একটা মিস্টেরিয়াস টেকনিক আছে যেটা হচ্ছে জোগান। সো বোর্ডো ইজ মোর দেন ক্যাপেবল অফ ডিফেন্ডিং হিমসেলফ। তো বোর্ডো যখন তার জোগানকে পেয়ে যাবে, মানে জোগানকে ফুল কন্ট্রোল করতে পারবেন, তখন তাকে কিন্তু আর আটকানোর কেউ থাকবে না এবং যার ফলে সে হয়ে উঠবে বোর্ডো টু ভার্টেক্সের নিউ লেভেল অফ নিনজা, যে নিনজাকে এর আগে কখনো দেখা যায়নি। তো তারপরে নাম্বার 2-এ আসে রাসিনগান ওজোইকো। তো বোর্ডো একমাত্র নিনজা যে অসম্ভবকে সম্ভব করে ফেলেছেন রাসিনগান ওজোইকোর নিউ টেকনিকটা ইউজ করে, যেটা তার ফাদার মানে নারুটো ডেভেলপ করেছিল। বেসিক্যালি নারুটো না, মেন ক্রিয়েটর ছিল মিনাটো, বাট নারুটোর ভূমিকাও কিন্তু ছিল কারণ সেও তো নিজেও ডেভেলপ করেছিল। নারুটো রাসিনগান শরিকেনও বানিয়ে ফেলেছিল এটাকে, এমনকি নারুটো এটাকে বিগ বল রাসিনগানও বানিয়ে ফেলেছিল। তো বোর্ডো এসে নারুটোকেও সারপাস করে দিয়েছে রাসিনগানের দিক দিয়ে। যদিও এখন পর্যন্ত রাসিনগান শরিকেনই ছিল সব থেকে পাওয়ারফুল, বাট আফটার ক্রিয়েটিং বোর্ডো রাসিনগান ওজোইকো রাসেন শরিকেনকেও ছাড়িয়ে গিয়েছে এবং এটা নারুটো এবং বোর্ডো ফ্র্যাঞ্চাইজের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল একটা জুৎসু। তো রাসিনগান ওজোইকোকে আমরা বোর্ডো টু ব্লু ভার্টেক্সের চ্যাপ্টার 2-তে বোর্ডোকে ইউজ করতে দেখেছিলাম কোডের উপরে এবং এখান থেকে আমরা আন্দাজ পেয়ে গিয়েছিলাম যে এটা কতটা ডেডলি হতে পারে। শুধুমাত্র এই রাসিনগান ওজোইকোর কারণে কিন্তু বোর্ডো কোডকে ডিফিট করতে পেরেছিল। তো ওজোইকো হচ্ছে এমন একটা টেকনিক যেটা পৃথিবীর রোটেশনের সাথে কানেক্টেড, মানে ওজোইকো যখন কারোর উপর ইউজ করা হয় তখন সে তার শরীরের ভারসাম্যটা হারিয়ে ফেলে, মানে তার শরীরের মধ্যে গ্র্যাভিটিটা মানে মধ্যাকর্ষণটা নষ্ট হয়ে যায়, যার কারণে সে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না এবং তার শরীরের মধ্যে এটি চক্রাকারে ঘুরতে থাকে এবং এই ঘূর্ণয়নকে শুধুমাত্র ইউজারই থামাতে পারবে, তাছাড়া কেউই এটাকে থামাতে পারবে না। সো ইউজার যতক্ষণ না এই ঘূর্ণয়ন চক্রটাকে থামাচ্ছেন ততক্ষণ এটি ভিকটিমের মধ্যে ঘুরতেই থাকবে এবং আস্তে আস্তে ভিকটিম মারা যাবে। তো রাসিনগান ওজোইকো এখন পর্যন্ত রাসিনগানের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং ডেডলি জুৎসু। সো তারপরে নাম্বার 1-এ আসে ফ্লাইং থান্ডার গড মানে ফ্লাইং রাইজেন জুৎসু। তো এটা হচ্ছে বোর্ডোর সব থেকে আনএক্সপেক্টেড একটা টেকনিক। তো ফুল ফ্র্যাঞ্চাইজের মধ্যে এই টেকনিকটা শুধুমাত্র 2জন পার্সন ইউজ করতে পেরেছিল। একজন হচ্ছে 4th হোয়াগে মিনাটো নামিকাজে, আর যেটাকে ক্রিয়েট করেছিল মানে 2nd হোয়াগে টোবিরামা সেনজো। সো 4th হোয়াগে মিনাটো নামিকাজে সেটাকে তার সিগনেচার হিসেবে ক্রিয়েট করেছিল, যার কারণে তাকে ইয়েলো অফ দ্য ফ্ল্যাশ নাম দেওয়া হয়েছিল। তো 3 বছর ট্রেনিং এর পরে বোর্ডো এটাকে মাস্টার করে ফেলেন এবং এটাকে সে ইউজও করে এবং এটা দ্বারাই প্রমাণ হয় যে বোর্ডো আসলে 4th হোয়াগেরই উত্তরাধিকারী। বাট এখানে একটা কোশ্চেন হচ্ছে বোর্ডোকে এই জিনিসটা শিখালো কে? এই জিনিসটা এখনো মিস্টেরিয়াস থেকে গেছে। তো আমার মতে এখানে 2টা পসিবিলিটি থাকতে পারে। প্রথমটা হচ্ছে কাশিনকোজি, কারণ কাশিনকোজি যেহেতু জিরায়ের ক্লোন আর জিরায়া যেহেতু মিনাটোর মাস্টার ছিল, সো যার কারণে জিরায়া মিনাটোর এই জুৎসুর বিষয়ে জানত। সো হতে পারে কাশিনকোজি তাকে এই বিষয়ে কোনো হিন্ট দিয়েছিল যার কারণে সে এটা শিখতে পেরেছে। আর সেকেন্ড পসিবিলিটি হতে পারে বোর্ডো যেহেতু মিনাটোরই গ্র্যান্ডসন, সো হতে পারে সে এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং সেটা নিজেই শিখতে পেরেছে। তো তোমাদের কাছে কি মনে হয় সে কিভাবে শিখতে পেরেছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। তো বোর্ডো একমাত্র পার্সন যে ফ্লাইং রাইজেনকে অ্যানাদার লেভেলে নিয়ে গিয়েছে, যেটা ইউজ করে সে এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে ট্রাভেলিংও করতে পারছে, যেটা মিনাতো এবং টোবিরামা কখনোই কিন্তু করতে পারেনি। এবং বোর্ডো এটি ব্যাটেলের মধ্যে ইউজ করতে পারে, যেখানে আমরা তাকে সিরিজের মধ্যে ইউজ করে দেখেছি নতুন ভিলেনদের উপরে। এবং তোমরা জানো বোর্ডোটাকে ইউজ করার জন্য মানে ফ্লাইং রাইজেন জুৎসু ইউজ করার জন্য কোনো মার্ক ইউজ করে না, মানে টেলিপোর্টের জন্য কোনো মার্ক ইউজ করে না, বরং সেটা তার টোডের মাধ্যমে ইউজ করে, যেই টোডগুলোকে সে অলরেডি কোনো পার্সন বা কোনো প্লেসে আগে থেকে ইমপ্ল্যান্ট করে রাখে। অ্যান্ড দিস ইজ জিনিয়াস।
কারণ সে টোড ইউজ করার ফলে জানতে পারে যে সে যেখানে টেলিপোর্ট করতে যাচ্ছে সেখানে যাওয়াটা সেফ নাকি সেফ হবে না, কারণ টোড তাকে আগে থেকে ইনফর্ম করে দেয় এবং টোডের কাছ থেকে পরিস্থিতির ইনফরমেশন পাওয়ার পরেই সে সেখানে টেলিপোর্ট করা যায়। তো এটা কিন্তু আসলে একটা সেফ ওয়ে টু ইউজ ফ্লাইং নাইজেন জুৎসু। তো এই সিরিজের সামনে গিয়ে আমরা আরো বহুত নতুন নতুন কিছু জুৎসু দেখতে পাবো সম্ভবত, কারণ এখনো কিন্তু আমাদের যোগানের বিষয়ে কোনো কিছু বলা হয়নি। তো বোর্ডও যখন যোগান পাওয়ারটা পেয়ে যাবে না, তখন কিন্তু তাকে আটকানোর মতো কেউ আর থাকবে না। এবং তোমরা যারা বোর্ডকে হেড করতা, তারা মনে হয় না যে বোর্ড টুবলু ভার্টেক্স পড়ার পরে বা দেখার পরে আর বোর্ডকে হেড করবে। তো এগুলোই ছিল এখন পর্যন্ত দেখা বোর্ড টেকনিকগুলোর মধ্যে। তো নেক্সট ভিডিও তোমরা বোর্ড কিসের উপর জানতে চাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।